বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের আইন, দণ্ডবিধি আইন 45 নম্বর আইন, দণ্ডবিধি আইন হচ্ছে দণ্ডবিধি আইন বিধিবদ্ধ আইন, দণ্ডবিধি আইন বিধিবদ্ধ আইন। এই দণ্ডবিধি আইনে 23টি অধ্যায় আছে। কোন অধ্যায় কি কি আছে এগুলো মুখস্থ করবেন। রাষ্ট্রদ্রোহ কত থেকে রাষ্ট্রদ্রোহ 120 থেকে 130, সেনানো বিমান বাহিনী সংক্রান্ত 131 থেকে 140, বেআইনি সমাবেশ সংক্রান্ত 141 থেকে 160। এইভাবে মুখস্থ করবেন। এগুলো কিন্তু এমসিকিউ আসে এবং প্রশ্ন ধরার সময় আপনার সহজ হবে। কোথার থেকে প্রশ্ন আছে? বেআইনি সমাবেশ, দৌড় বেআইনি অধ্যায়ে চলে গেলেন, ঠিক আছে। তারপরে মানবদেহ সংক্রান্ত 16 অধ্যায়, সম্পত্তি সংক্রান্ত 17 অধ্যায়, এই অপরাধ সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106। এইরকম যদি মুখস্থ করে হেলাবেন এই অধ্যায় 23টি অধ্যায় মনে রাখা সহজ হবে। মুদ্রা সংক্রান্ত 230 থেকে 267, তারপরে 268 থেকে গণউপদ্রব 294, ধর্ম সংক্রান্ত অপরাধ 295 থেকে 298। এরকম হুবহু বিভিন্ন অ্যাঙ্গেলে মুখস্থ করবেন। র্যাঙ্ক তুমি কোথায় যাওয়ার সুযোগ নেই। কোন অধ্যায়ের কি আলোচনা আছে 23টে ওইটা মুখস্থ করে হলেন। পড়তে মুখস্থ এমনি হয়ে যায় এবং হবে, আমাদেরও হয়েছিল, আপনারও হবে। আর একটা জিনিস মনে রাখেন, যারা কচ্ছপের গতিতে আগাবে তারাও একদিন প্রমোশন পাবে। কচ্ছপের গতি আর খরগোশের গল্পটার ভিতর মূল ব্যাখ্যা, কচ্ছপ হলো বিজয়ী। আপনি যত ধীরেই যান না কেন আপনি লক্ষ্যবস্তু স্থির করা আছেন। আর খরগোশ দ্রুত গেলে মাঝখানে ঘুমায়, বা যে খুব দ্রুত দেখেন হুড়পাড় করে আমাদের ক্লাসে অনেকেই আসছিল, মনে হচ্ছিল যে সে মনে হয় শেষ করে দেবে, তারা ঘুমায় পড়ছে। পরীক্ষা এসে যাবে, পরীক্ষায় পাশ হয়ে যাবে, জয় হজরত বা আমাদের আইব উস্তাদ সিদ্দিক ভাই ভালো ভালো রেজাল্ট করবে, তখন বলবে কি হলো, আমি তো থাকলাম না, আমি তো সারা বছর কি করলাম, ঠিক আছে। তাই কচ্ছপকে আপনার দুর্বল মনে করবেন না, ওই গতিতে আগালেও একদিন আপনি বিজয়ের মালা পরবেন, এ আমাদের বিশ্বাস। খরগোশ আর কচ্ছপের মূল গল্পের সারাংশ এতটুকুই। এখন সূচি বলি। 403 দ্বারা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ সম্পর্কিত, 403 দ্বারা অপরাধ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, 403 দ্বারা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, 404 দ্বারা মৃত্যু ব্যক্তির মৃত্যু দখল সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করা, মৃত্যু ব্যক্তির মৃত্যুকালে তার দখলমুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করা। তারপরে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 405 কি বলছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা। 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 407 কেরানি, বাহক, ঘাটওয়াল, গুদাম রক্ষক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বাহক, ঘাটওয়াল, গুদাম রক্ষক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 408 বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। বাহক বলতে রিক্সা চালক, ঘোড়ার গাড়ি চালক, ট্রেন চালক, বাস চালক, বিভিন্ন চালক যারা পরিবহন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এদেরকে বাহক বলে। বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আপনি হেঁটে যাচ্ছেন, কারোর সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছে, সেটাও হবে। বাহক বলতে শুধু পরিবহন বোঝায় না, ব্যক্তিকেও বোঝানো হয়। 408 কেরানি বা চাকর, 407 বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 407 বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বাহক, ঘাটওয়াল বা গুদাম রক্ষক। 408 কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 409 সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক অপরাধ কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 410 চোরাইমাল, 410 চোরাইমালের সংজ্ঞা, চোরাইমালের উপাদান, চোরাইমালের বৈশিষ্ট্য, কোন কোন মাল চোরাইমাল বলা হয়, বিস্তারিত আলোচনা আছে এখানে। 411 চোরাইমালের শাস্তি, 411 চোরাইমাল রাখার শাস্তি, 411 চোরাইমাল রাখার শাস্তি। 412 ডাকাতি সংগঠনের মাধ্যমে অপহৃত মালামাল, 412 ডাকাতির মাধ্যমে অপহৃত মালামাল রাখার শাস্তি বা গ্রহণ করার শাস্তি। 413
অভ্যাসগত চোরাই মাল ক্রয় বিক্রয় করার শাস্তি, বেচাকেনা করার শাস্তি। অভ্যাস 413 অভ্যাসগতভাবে চোরাই মাল ক্রয় বিক্রয় বা বেচাকেনা করার শাস্তি। 414 চোরাই মাল গোপন করিবার ব্যাপারে সহায়তা করার শাস্তি। 414 চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করার শাস্তি। 414 চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করাবার শাস্তি। এখানে যদি স্ত্রীও করে, এই স্ত্রী কিন্তু শাস্তির হাত থেকে বাঁচবে না, কারণ এটা আশ্রয়দান না, এটা কিন্তু আশ্রয়দান না। এখানে সাধারণ ব্যতিক্রম স্ত্রী বাদ দিয়ে না। 415 প্রতারণার সংজ্ঞা। 415 প্রতারণার সংজ্ঞা চিটিং। 417 প্রতারণার শাস্তি। 417 প্রতারণার শাস্তি। তাহলে 415 যদি হয় প্রতারণা, 417 হয় 15 শাস্তি, প্রতারণার শাস্তি। 416 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা, মিথ্যা পরিচয় ধারণপূর্বক প্রতারণা, অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা, মিথ্যা রূপ ধারণপূর্বক প্রতারণা। মনে রাখবেন, অন্যের কথা বলে যদি প্রতারণা করে, অন্যের রূপ ধারণ করে, সেই ক্ষেত্রে 416 দ্বারা 416 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা, এটাও সংজ্ঞা। এর শাস্তি 419, এর শাস্তি 419 দ্বারা। 420 হলে 420 প্রতারণা করার মাধ্যমে যখন সম্পত্তি সে গ্রহণ করে নেয়, তখন 420 দ্বারা 420 সম্পত্তি গ্রহণ করে। 420 মনে করবেন এই প্রতারণার মাধ্যমে সম্পত্তি গ্রহণ করে। 420 তিনি প্রতারণার মাধ্যমে সম্পত্তি গ্রহণ করে। এরপরে 425 অনিষ্ট। 425 অনিষ্ট। 425 অনিষ্টর সংজ্ঞা। 426 অনিষ্টর শাস্তি। 426 অনিষ্টর শাস্তি। আমি এনে কয়টা ধারা পড়ব, ধারার হেডলাইনগুলো পড়ব, আপনারা একটু মনে রাখবেন বা একটু জানলেন যে এই এলাকায় এই ধারাগুলো আছে। যে ধারা মুখস্থ করবেন সূচিগুলো, হেডলাইনগুলো, এর আশেপাশে কিছু ধারণা রাখবেন যে ওই এলাকায় এই জিনিস বাস করে। তাহলে আপনি মাইনর অ্যাক্টের দিক, বিশেষ আইন বা স্থানীয় আইনের দিকে আপনি দৌড়াদৌড়ি করবেন না। আমি সংক্ষিপ্তটা আলোচনা অল্পটি পড়ে যাবো, এগুলো আপনারা মুখস্থ করতেও পারেন, নাও পারেন। আমি করছিলাম, তাই চাই আপনাদের করেন, দরকার নাই বা এখান থেকে প্রশ্ন আসে না আজ অবধি। 427 50 টাকা পরিমাণ ক্ষতি করিবার অনিষ্ট সাধন। 427 50 টাকা পরিমাণ ক্ষতি করিবার জন্য অনিষ্ট সাধন। 428 10 টাকা মূল্যের কোনো জন্তু হত্যা বিকলাঙ্গ করিবার জন্য অনিষ্ট সাধন। অনেক আগের বই, সংশোধন হয় নাই। 428 10 টাকা মূল্যের কোনো জন্তু হত্যা বা বিকলাঙ্গ করার বা অনিষ্ট সাধন। 429 যে কোনো মূল্যবান গবাদি পশু বা 50 টাকা মূল্যের কোনো জন্তু বিকলাঙ্গ করা বা অনিষ্ট করার শাস্তি। 429 যে কোনো মূল্যবান গবাদি পশু 50 টাকা মূল্যের কোনো জন্তু বিকলাঙ্গ করিবা বা অনিষ্ট করার শাস্তি। 430 কৃষি সেচ পূর্ত কাজের ক্ষতি করিবার, অবৈধ পানির স্রোতের গতি পরিবর্তন করিয়া অনিষ্ট করার শাস্তি। এইগুলো কিন্তু মানে জানলেন যে এলাকায় আছে। এইটা হলো গুরুত্বপূর্ণ, এটা পড়বেন, সূচি মুখস্থ করেন। 431 সরকারি রাস্তা, পুল, নদী এবং খালের ক্ষতি বা অনিষ্ট করার শাস্তি। 431 সরকারি রাস্তা, নদী, খাল বা পুল অনিষ্ট করার শাস্তি। এরপরে পড়বেন 436 দালান ইত্যাদি ধ্বংস করিবার অভিপ্রায়ে অগ্নিসংযোগ। দালান বলতে মানুষের বসবাস করার উপাসনালয়, সাধারণত উপাসনালয়, মানুষের বসবাস করার স্থান, সম্পত্তি সংরক্ষণ করার স্থান। কোনো দালান ধ্বংস করিবার অভিপ্রায় করে যদি কোনো ব্যক্তি অনিষ্ট করে, তাহলে তার শাস্তি 436 দ্বারা। এরপরে চলে আসেন 441, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এইখানে বেশি সবটুকি আমি আলোচনা করব না বলেই মনে মনে ভাবিছি, কারণ এখানের ভিতরে দিন আর রাতের কথা আছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ সম্পর্কিত আলোচনা, দণ্ডবিধি আইনের অপরাধমূলক অনধিকার প্রবেশ সম্পর্কিত আলোচনা আমি এইখানে আলোচনা করব। আপনারা ধৈর্যের সাথে শুনবেন, আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের বোঝাবো ইনশাল্লাহ। যারা ক্লাসে নাই তারা পরে ক্লাস দেখে নেয়। আমাদের এই ক্লাস ইউটিউবেও থাকে, গ্রুপেও দেই, যখন যার প্রয়োজন ইচ্ছা মতো দেখে নেবেন, তাতে আপনার কল্যাণ হবে। আর যেটা না বুঝবেন সেটা ফোন করবেন।
অপরাধমূলক অনধিকার প্রবেশ সম্পর্কিত। অপরাধমূলক অনধিকার প্রবেশ হয় দুই জায়গায়। অপরাধমূলক অনধিকার প্রবেশ কয় জায়গায়? দুই জায়গায়। একটা হলো মানুষের বসবাস করার স্থানে হয়, আর একটা হচ্ছে লেগে আপনার জায়গা জমি আছে, জলাশয় আছে, ঘের আছে, পাহাড় আছে, যেখানে আপনি সংরক্ষণও করতে পারেন বা কোনো কিছু আছে চাষবাস করেন, সেই স্থানে হতে পারে। তাহলে যারা খুলনা এলাকা আছে এরা ঘের বোঝে, অনেক বড় বড় ঘের আছে। যারা পাহাড় এলাকা আছে তারা পাহাড় বোঝে। যাদের অনেক জায়গা জমি আছে তারা বাগান বাড়ি করে, বাগান বাড়ি বোঝে। এবং যাদের কোনো কিছুই নাই, ক্ষেত খামার আছে, তারা ক্ষেত খামার বোঝেন, যে আপনার বাড়িতে ক্ষেত খামার আছে অথবা প্রতিবেশীর ক্ষেত খামার আছে, অনেক বড় হোক আর ছোট হোক, তিনি চাষবাস করে খায়। ওইটা বলছে অপরাধমূলক অনধিকার পরিবেশ। 441 দ্বারায় অপরাধজনক অনধিকার পরিবেশটা বলতে ওই সমস্ত স্থানকে বোঝায় যে স্থানগুলো আমি বোঝাই। সেই স্থানটা হলে কীরকম? আপনার ঘের আছে, ঘেরে মাছ ছাড়া আছে, ওটা কিন্তু আপনার গৃহ না, আপনার ঘের। আমার ফসলের জমি আছে, আমি শসা চাষ করি, আমি ভুট্টা চাষ করি, ওটা আমার ফসলের জমি। পাহাড় এলাকায় দেখবেন এক একজনের এক এক পাহাড়। আমার দোস্ত আছে হজরত, পাহাড়ি এলাকার লোক, তার এলাকায় পাহাড় কিনে কিনে শুনছি পাহাড় একজন পাহাড়ের মালিক। ওই পাহাড়ে তার জিনিস আছে, ফসল আছে, তার জুম চাষ করা আছে, তার বাস আছে, তার গরু ছাগলের ফার্মও থাকতে পারে, ওটা তার জিনিস। ওই সমস্ত স্থানে যদি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেন, এই অপরাধমূলক অনধিকার আপনি এমনি গেলে কোনো সমস্যা নেই। আপনি এমনিতে যদি ঘোরেন তাহলে হজরতে কিছু মনে করবে না, আমও আমার ঘেরের মধ্যে গেলে কিছু মনে করবো না। কিন্তু আপনার ট্রেন যেটি আছে, ভীতি প্রদর্শন করার জন্য যান, অপমান করার জন্য যা গেছেন, বিরক্ত সৃষ্টি করার জন্য গেছেন, তাহলে এই সম্পত্তি হচ্ছে আমার দখল। খেয়াল করবেন 441 দ্বারা কিন্তু আমি কোনো ঘরের ভিতর যাই নাই, আমি মাঠের ভিতর আছি। সেটা হচ্ছে মাঠ বলতে আমার ফসলের জমি, কারুর ঘের, কারুর পুকুর, কারুর হচ্ছে চাষবাস, এত এর চেয়ে আর কি বুঝাবো। এই সমস্ত জায়গা যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, স্বাভাবিক প্রবেশ করলে দেখেন কেউ কিছু মাইন্ড করে না, কিন্তু যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, আপনার ফসল কাটে দেয়, মাছের ভিতরে ওষুধ দেয়, বা আপনার পানির গতি পরিবর্তন করে অন্যদিকে দিয়ে দেয়, পাহাড়ভাবে এমনভাবে কাটলো যেন পাহাড় ধসে আরও মানুষ মারা যায় এবং আপনি অপরাধের সাথে জড়িত হয়ে যান, এরকম টেনজেটি নিয়ে, এরকম সমস্যা নিয়ে, এরকম ক্ষতি করার ভাব নিয়ে, এরকম দুশ্চরিত্রের মন মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি আপনার ওই সম্পত্তির মধ্যে, ওইসের মধ্যে, মানে পাহাড়ের মধ্যে, ঘেরের মধ্যে, বা আমার ফসলের জমির মধ্যে, পানের বরজের মধ্যে প্রবেশ করে, তাহলে মনে করবেন তিনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করছেন। এটা কিন্তু সংজ্ঞা, এটা বোঝেন। এই অপরাধমূলক অনধিকার প্রবেশ। তার 441 বলছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, কিন্তু 442 অনধিকার গৃহ প্রবেশ। এই দুইয়ের মধ্যে পার্থক্য বেশখানিক আছে। যে কথাগুলো বললাম এইগুলো হলো 141 কথা। 141 হলো কি? ঘের, ক্ষেতের ফসল, পানের বরজ, তারপর আছে পাহাড়ি এলাকায় পাহাড়। এই সমস্ত এলাকায় যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, প্রবেশ করার উদ্দেশ্য কীরকম? ভীতি প্রদর্শন করে, আপনাকে অপমান করতে গেছে, বিরক্ত সৃষ্টি করতে গেছে, এবং এই সম্পত্তি তিনি দখল নিতে গেছেন, বা যাই কিছু একটা ভালো উদ্দেশ্যে তিনি ওই জায়গা প্রবেশ করেন নাই, তাহলে উনি কি অপরাধ করছেন? ইনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করছেন। তার শাস্তি কত? 447 দ্বারা। এই ব্যক্তির শাস্তি 447 দ্বারা। তাহলে 441 আবারও আমি বলি, কারণ এটা আজকে ব্যাখ্যামূলক আলোচনা। তাহলে 441 বলছে কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলে কোনো সম্পত্তি, যদি কোনো ব্যক্তি অপর কোনো দখলের সম্পত্তি, এই জমিটা আমার দখলে থাকা লাগবে, ওই গেটটা আমার দখলে থাকা লাগবে, ওই পাহাড়টা আমার দখলে থাকা লাগবে, দখলের সম্পত্তির উপর কোনো অপরাধ অনুষ্ঠানের অভিপ্রায়, মানে আমার যে সম্পত্তি আছে, যে ঘের আছে, মাঠ আছে, বা ফেলানো আছে, ওই জঙ্গল আছে, বা বাগান বাড়ি আছে, বাগান বাড়ি না, বাড়ি হলে আবার গৃহ যায়, মানে এইগুলো আছে। এইখানে উনি গেছে কি করতে? আমাকে ভীতি প্রদর্শন করার, আমার অপমান করার, আমাকে বিরক্ত করার জন্য। ওইখানে যদি উনি নেশা করে, তাহলে কার অপরাধ হয়? আপনারা জানেন দণ্ডবিধি আইন, এই জয় আছেন ক্লাসে, বলবেন দণ্ডবিধি আইনের কত ধারার, বেআইনি সমাবেশে কত ধারায় বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হলে ওই ভূমির মালিক সরকারকে অবগত করতে হয়, বলেন। ঠিক বলছেন তো? আমার কিন্তু ব্রেন অত রাহি নেই, কারণ 152 দণ্ডবিধি আইনের 152 বলছে যে ভূমির উপর, ঠিক আছে সাইলেন্ট করেন,
যে ধন্যবাদ, যে ভূমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবে, ওই ভূমির মালিক, ওই ভূমির রক্ষণাবেক্ষণকারী, ওই ভূমির কর্তৃত্বদানকারী বা যিনি চাষবাস করেন, দেখাশোনা করেন, ভারপ্রাপ্ত এই ব্যক্তি যদি ওই বেআইনি সমাবেশের বাধা দান না করে, ওই যদি সরকারকে অবগত না করে, তাহলে তার শাস্তি আছে। আছে কি নাই? তাহলে 152 আসে। ঠিক আছে, অপরাধমূলক অনধিকার প্রবেশ, আপনার দখলীয় সম্পত্তি, আপনার দখলের সম্পত্তি। এখানে লোক কয়জন আছে রে ভাই? এখানে কিন্তু সর্বনিম্ন লোক একজন, আর যখন এই লোক অধিক সংখ্যক হয়ে যাবে, ওই 5 হয়ে গেলে কিন্তু তখন বেআইনি সমাবেশের দিকে চলে যাবে। কথা ঠিক কিনা? এজয় ক্লাস বলছেন? তাহলে 154 দেখেন জয় কিভাবে মুখস্থ করো, আমি যত বিশ্বাস করলাম 154 হবে। তাহলে মনে হয় যে 154 জয় তুই ভুল ভুল ব্যাখ্যা দিয়েছো। 154 উপর 154 ধারার উপরে 154 আমি তাই বলি। ধন্যবাদ জাহিদ সাহেব। 154 ধারার উপরে 154 হয়েছে কি, বেআইনি সমাবেশ যদি 5 বা ততোধিক ব্যক্তি কোনো কার্যক্রম করে, ওইখানে কি আমরা কয়টা পাইছি? বাধা দান করে সরকারি কর্মচারীর বেআইনি যে 5টা কথা পাইছিলাম, কথাগুলো মনে আছে? ওই কাজগুলো করে, সদস্য সংখ্যা 5, তখন আমার কত লাগবেন? 154 দ্বারা, কারণ বেআইনি সমাবেশ 5 জনে আগেছে। আর 5-এর কম সংখ্যক লোক যদি হয়, অপরাধমূলক অনধিকার প্রবেশ, আপনি কি আমার দখলমুক্ত সম্পত্তি, এই সম্পত্তির ভিতরে আপনি কি করছেন? আমারে ভীতি প্রদর্শন করতে গেছেন, অপমান করতে গেছেন, বিরক্ত সৃষ্টি করতে গেছেন, সেই ক্ষেত্রে আপনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছেন বলেই গণ্য হবে। ওই সংজ্ঞার ভিতর দেখবেন, বেআইনি সমাবেশের ওই সংজ্ঞার ভিতর দেখবেন ঠিক এইরকম একটা সংজ্ঞা আছে, অনধিকার গৃহ প্রবেশ। এ আছে কি নাই? দাঁড়ান দিয়ে দিচ্ছি। পঞ্চমটা কি? অপরাধমূলক বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগের ভান করে কোনো ব্যক্তিকে যা সম্পাদন করিবার জন্য সে সম্পাদন বাধ্য নয়, তাহা করিতে বাধ্য করা। অপরাধমূলক বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগের ভান করে কোনো সম্পত্তি দখল বা অর্জন করা। 4র্থ নাম্বার, বেআইনি সমাবেশের 4র্থ নাম্বার, 141-এর নাম্বার 4। আর এইখানের কথা তাহলে কি মিলেছে রে ভাই? এ জয়, ভিডিও মুট অন করো না কেন? তুমি কি অন করে থাকো, ছোট মানুষ? এ জয়, তাহলে দেখেন আইন পড়তে গেলে কতটার সাথে কত কিছু চলে আসে, আর বাস্তব যখন এই যে এইগুলোর মামলা হয়, ডকেটগুলো দেখবেন এইভাবেই হয়। এই ধারাগুলো থাকে, চুরির সাথে থাকে, এই যে মারামারির সাথে থাকে, খুনির সাথে থাকে। মানে যখন ওই কাজগুলো ওরা একসাথে সবগুলো ঘটে পড়ে একসাথেই, তখন যদি আপনার সাথে আমার গ্যাঞ্জাম মারামারি লাগছে, দাওয়া পাল্টা দেওয়া করছে, হাতাহাতি করছি, তখন খুন করার কথা আসে, আঘাতের কথা আসে, অথবা আপনার ঘরের মধ্যে ঢুকে পড়ছি, তখন অনধিকার প্রবেশ করছি। আবার আমরা 5 জন ছিলাম, 5 ভাই বা 7 বন্ধু ছিলাম, তখন আমার বেআইনি সমাবেশের কথা চলে গেছে না? এই সুন্দর সুন্দর যদি আল্লাহ আপনাদের প্রমোশন দিক দোয়া করি, দেখতে পারেন, তখন ব্রেন ক্লিয়ার হয় যে আপনার এই দ্বারা পড়া থাকলে। আর যারা পড়া নাই, যে অন্য কায়দা কালাম করে অফিসার আছে, তিনি খালি শস্যার ফুল দেয়, যে কি দেখি লেখা, কি দেখি বোঝে, রেজাল্ট বেশি বোঝে, ফাওয়া কথা নেবে। এখন লোকের সামনে বললো হয়েছে মারামারি, কয়েছে বেআইনি সমাবেশ হয়েছে, খুন করার জন্য 307 আছে। আমি বলছি খুন করার উদ্যোগ নিয়েছিলেন আপনি, গায়ে হাত দিয়ে বসছেন 26 আছে, 326, 324, ঠিক আছে? এই কথা বলে আপনি যখন ব্রিফ করবেন ওর সামনে, সে দেখবে যে কি ব্যাপার, ওই বেটা ছিল না, কিন্তু ঘটনা সবই তো বলতেছে, ঠিক আছে? এবার আসেন 442 দ্বারা, অনধিকার গৃহে প্রবেশ। এই গৃহ বলতে কি বোঝায়? এই গৃহ আমরা পূর্বে পড়ছিলাম, কোন দ্বারা গৃহ পড়ছিলাম? জয় করতে পারেন? কোন ধারায় গৃহ একটু আগে পড়ে আছি। গৃহ বলতে যাক, গৃহ বলতে মানুষের বসবাস করার স্থান, গৃহ বলতে মানুষের বসবাস করার স্থান, বিল্ডিং, তাঁবু, জাহাজ। এই মানুষ এই 3 স্থানে বসবাস করে। এই 3টে স্থানে মানুষ যেন বসবাস করে, সম্পত্তি সংরক্ষণ করে। এখানে আবার কিছু কিছু যোগ আছে, দালান, তাঁবু, জাহাজ, উপাসনাল স্থান। উপাসনাল তো ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনাল স্থান, সম্পত্তি সংরক্ষণের স্থান, গুদামঘর। এই গুদামঘর 2টো স্থান, কারণ এই জায়গা যদি অনধিকার গৃহে প্রবেশ, এই সমস্ত যদি স্থানে কেউ অনধিকারভাবে প্রবেশ করে, তিনি কি মানে অনুমতি ছাড়া প্রবেশ করে, তিনি অনধিকার গৃহে প্রবেশ করছেন। এই লোক যে প্রবেশ করছে, এর উদ্দেশ্য কি? এর কি ভালোর জন্য প্রবেশ করছে? এই 442 অনধিকার গৃহে প্রবেশ করছে, এর উদ্দেশ্য খারাপ ছিল। এর উদ্দেশ্য খারাপ ছিল কি? আপনাকে ভীতি করা, অপমান করা, বিরক্ত সৃষ্টি করবে, ঠিক আছে? চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে। এইরকম মন মানসিকতা যদি নিয়ে যায়, তাহলে ভুল বলছি,
এটা হলো 442 অনধিকার গৃহে প্রবেশ। এটা অনধিকার গৃহে প্রবেশ, এটা সংজ্ঞার কথা বলছে। এই সংজ্ঞা আপনি কিভাবে অনধিকার গৃহে, যেমন দণ্ডবিধি আইন 319 320 319 320 কিন্তু আঘাতের সংজ্ঞা, গুরুতর আঘাতের সংজ্ঞা, ওই সংজ্ঞায় কিন্তু শাস্তি দেওয়া যায় না, ওই সংজ্ঞায় শাস্তি দেওয়া যায় না, মানে ওই সংজ্ঞার শাস্তি নেই। আপনি যখনই স্বেচ্ছাকৃত আঘাত, তখন কত 421 321 322 স্বেচ্ছাকৃত আঘাত দান, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান 322। এই স্বেচ্ছাকৃত যখন করলেন, এই ধারার এগেনস্টের সংজ্ঞার সাথে তার শাস্তি আছে ধারাবাহিকভাবে 323 324 325 338 ক পর্যন্ত। ঠিক এখানে অনধিকার গৃহে প্রবেশ, কিভাবে অনধিকার গৃহে প্রবেশ হয় তার ব্যাখ্যা করছে। দালান, তাঁবু, জাহাজ, উপাসনালয় স্থান, সম্পত্তি সংরক্ষণের স্থান, এই স্থানে যদি কোনো ব্যক্তি অনুমতি ছাড়াই প্রবেশ করে, সে অনধিকার প্রবেশ করছেন বলেই গণ্য হবে। এবং অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ দিনের বেলায় এক শাস্তি, রাতের বেলায় এক শাস্তি। জাহিদ সাহেব বা হজরত, আপনাদের সাথে পরামর্শ করে বলি, আমি কিন্তু সবগুলোই মুখস্থ করেছিলাম, বুঝছেন? এই মুখস্থ করতে গেলে ধরে রাখাও কষ্ট, ব্রেনে মনে রাখা অনেক কষ্ট হয়। আর যদি আমি বুঝি দুটো দ্বারা, এখানে দুটো দ্বারা পড়লে হবে কত কত, সেটা হচ্ছে সামনে পড়াটা আসছে আমাদের 454 আর 457, দিনের বেলায় চুরি, রাতের বেলায় চুরি। ঠিক আছে? আর যতগুলো কথা আগে পরে বলছো, ওই যদি আপনি মনে রাখতে যান, আর যদি লাইন ছুটে যায়, মূল যদি 154 55, আমাদের কনস্টেবল থেকে, নায়ক থেকে, এসআই, নিরস্ত্র সারাই স্বাভাবিক সহজভাবে প্রশ্নটা করে। ঠিক আছে? আমি এখানে এই দুটি আলোচনা করব। এখন আপনাদের 442 অনধিকার গৃহে প্রবেশ, এই অনধিকার গৃহে যদি আপনি প্রবেশ করেন, আপনার শাস্তি 448 দ্বারায়, আপনার আমার শাস্তি 448 দ্বারায়। এখন আসেন অপরাধমূলক অনধিকার প্রবেশ 441 দ্বারায়। এ কাকে বলে, এর উপাদান কি কি, এর বৈশিষ্ট্য কি কি, কিভাবে প্রমাণ করবেন আমি অপরাধমূলক অনধিকার প্রবেশ করছি, আপনি কিভাবে প্রমাণ করবেন আমি অনধিকার গৃহে প্রবেশ করছি। এই কথাগুলো আপনারা যদি নিজে নিজে লিখতে পারেন, তাহলে আপনার জন্য কল্যাণকর এবং আপনার পড়া আরও ভালো হবে বলে আমি মনে করি। এরপরে চলে যান অপথে গৃহে প্রবেশ 445 পর্ব। এবার অপথে গৃহে প্রবেশ, অপথে গৃহে প্রবেশ কয়ভাবে হয়? 6 ভাবে হয়। এই 6টা আপনারা পারলে মুখস্থ করে রাখবেন, এই জায়গাতে প্রশ্ন আসে, এই জায়গার থেকে প্রশ্ন আসে। আমি একটা একটা করে বলবো, আপনারা শুনবেন। এরপরেও কিছু কিছু উদাহরণতে যা বলবো সেগুলো শুনবেন, একটু সময় নেব, একটু সময় নিয়ে বলবো, আপনারা শুনবেন। খালি শোনালো আপনার কাজ, আর মুখস্থ করা আর রিডিং বই দেখবেন। তাহলে অপথে গৃহে প্রবেশ বলতে কি বোঝায়? 6 ভাবে অপথে গৃহে প্রবেশ হয়। কয় ভাবে হয়? 6 ভাবে হয়। এক একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রত্যেকটা 2 করে লাইন লেখা আছে। আমি আপনি খাতায় লিখতে গেলে 4 করে হবে, মুখস্থ করতে গেলে 2 লাইন 2 লাইন 4 লাইন করতে 4 দিন সময় লাগবে। কিন্তু আমাদের অত মুখস্থ করার সময় নাই, আমরা মূল কথা বললেই স্যাররা বুঝে যাবে যে আমরা আসলেই জানি, আমরা আসলেই পারি, এই জন্য আমরা মূল থিমটা উঠে দিতে পারবো। এখন আসেন অপথে গৃহে প্রবেশের প্রথম হচ্ছে কোনো ব্যক্তির তৈরি কোনো প্রবেশ পথে প্রবেশ বা প্রস্থান করে, কোনো ব্যক্তির তৈরি কোনো পথে প্রবেশ বা প্রস্থান করে। কোনো ব্যক্তির তৈরি মানে এই যে ঘরের মালিক, যে গৃহের মালিক, উনি তৈরি করে নাই, উনি তৈরি করে নাই, কোনো ব্যক্তি তৈরি করছে। সেই তৈরি করে যদি ওই পথ দিয়ে, ধরেন আমি তৈরি করছি, হযরত ঢোকেছে, আমি তৈরি করছি, হযরত ঢুকছে, হযরত তৈরি করছে, আমি ঢুকছি, কিন্তু বাসালো জয়ের, জয় জানেও না, জয় জানেও না যে আমার ওই জায়গাতে রাস্তা আছে, আমার ওই জায়গাতে গৃহে প্রবেশ করার সুযোগ আছে। তাহলে কি বলছে? কোনো ব্যক্তির তৈরি কোনো পথে প্রবেশ বা প্রস্থান যদি করে, তাহলে সেটা অপথে গৃহে প্রবেশ হয়। নাম্বার 2, কোনো দেওয়াল বা গৃহে টপকায়, কোনো দেওয়াল বা গৃহে টপকায়, ধরেন বাড়ির প্রাচীর থাকে, আছে না, প্রাচীর টপকায় গেলেন, দেওয়াল টপকায় গেলেন বা গৃহ টপকায় যদি যান, তাহলে আপনি অপথে গৃহে প্রবেশ করেছেন, অপথে গৃহে প্রবেশ করেছেন বলেই গণ্য হবে। তাহলে 2 নম্বর কি বলছে? কোনো দেওয়াল বা গৃহে টপকায় যদি যান বা প্রবেশ করেন, সেই ক্ষেত্রে আপনি অপথে গৃহে প্রবেশ করলেন। নাম্বার 3,
যে পদ্ধতিতে পথটি উন্মুক্ত করা, যে পদ্ধতিতে পথটা উন্মুক্ত করা গৃহের মালিকের উদ্দেশ্য ছিল না, যে পদ্ধতিতে পথটি উন্মুক্ত করা গৃহের মালিকের উদ্দেশ্য ছিল না। মানে আমি আপনি যেভাবে পথটা উন্মুক্ত করে ফেলেছি, করে আসা যাওয়া করি, অনেকে দেখতে পারে যে আসলে তো এই রাস্তা দিয়ে গৃহে ঢুকছে, তো অপথে ঢোকে নাই, কিন্তু মালিক, যে বাসার মালিক, তার উদ্দেশ্য ওরকম ছিল না যে ওইখানে আমি গেট রাখবো, ওই কি বেড়াটা আমি খুলে রাখবো, বা জানলাটা গ্রিল নাই আমি খুলে রাখবো। উনি জানে যে আমি জানলায় গ্রিল নাই বলেই শক্ত করে আটকা রাখছিলাম, কিন্তু আমরা ওইটা খুলে বা ওই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি। তাহলে যে পথটি উন্মুক্ত করা গৃহের মালিকের উদ্দেশ্য ছিল না, সেই পথে যখন আমি আপনি প্রবেশ করি, অপথে গৃহে প্রবেশ। চতুর্থ হচ্ছে কি কোনো তালা খুলিয়া প্রবেশ করা, কোনো তালা খুলে প্রবেশ করা। এখন এই তালাটা কিরকম, আমাদের প্রত্যেকেরই বাসা বাড়ি আছে, দেখবেন তালা মারি দেন, তালা মারি দিয়েছেন, চাবি আপনার কাছে আছে, চাবি আমার কাছে একটা আছে, হয়তো আমার বাসার চাবি, আমি জয়ের বাসায় যাক এই চাবি দিছি, দিয়ে খুলে গেছে, আমি গৃহে ঢুকে গেলাম, আমার কি বৈধ আছে জয়? আমার কি গৃহে ঢুকা বৈধ হইলো না? চাবি যতই থাক, তালা মারি আমি বললাম আমি তো বৈধ পথে আইছি, আপনি তালা মারছেন না, এটাও অবৈধ, এটাও অবৈধ আছে। তাহলে কোনো তালা খুলে যদি আপনি প্রবেশ করেন, চাবি বানা করেন, বা চাবি আপনার কাছ থেকে চুরি করে নিয়ে থাকে পূর্বে, তাহলে আপনি অপথে গৃহে প্রবেশ করেছেন বলেই গণ্য হবে। কোনো তালা খুলিয়া প্রবেশ করে, তাহলেও তিনি অপথে গৃহে প্রবেশ করেছেন। পঞ্চম বলছে কিরকম, কোনো ব্যক্তিকে আঘাত করিবার হুমকি প্রদর্শন করিয়া, কোনো ব্যক্তিকে আঘাত করিবার হুমকি প্রদর্শন করিয়া প্রবেশ করে। এগুলো তো স্বাভাবিক জিনিস, যে আমি ঘরের ভিতরে আসি, আমার হুমকি ধুমকি দিল, তুই যদি না করিস তোর খবর আছে, তোর আঘাত করবো, তোর গুরুতর আঘাত করবে, এরকম ভয় দেখাতে পারে না। আমি তখন দরজা খুলে দিলাম, ওরা আমার ঘরের ভিতরে এসে লুটফট করলো, যাই করলো, পরে বললো যে আমরা তো অনধিকার গৃহে প্রবেশ করি নাই, তার সম্মতি নিয়ে গৃহে প্রবেশ করেছিলাম। এই সম্মতি কখন সম্মতি না, তাহলে বুঝতে পারছেন? খালি এক দ্বারায় এখন সম্মতির কথা কি মনে পড়ে কিনা? তাহলে যে আপনি আমার হুমকি দিয়ে সম্মতি নিলেন, এই সম্মতি কিন্তু হয় নাই, এই সম্মতি আপনি অনধিকার গৃহে প্রবেশ করেছেন বলেই। আপনি কি ধরনের হুমকি দিয়েছিলেন? কোনো ব্যক্তিকে আঘাত করিবার হুমকি প্রদান করছিলেন, যে আঘাত করব, তাড়াতাড়ি এটা খুলে দাও। তাহলে আপনি যে গৃহের ভিতরে ঢুকে পড়ছেন, এটা অনধিকার গৃহে প্রবেশ করেছেন বলেই গণ্য হবে। সপ্তম নাম্বার হচ্ছে লাগে এমন কোনো পথে ঢোকে বা বাইরে হয়, এমন কোনো পথ দিয়ে আপনি ঢুকছেন বা বাইরে হয়েছেন, বন্ধ করে রাখা হইয়াছিল বলিয়া সে জানে। তাহলে এমন কোনো পথ দিয়ে ঢোকা বা বাইর হয়েছি, যে পথটা বন্ধ করে রাখছিল ওই মালিক জানে। আমি আপনি যে রাস্তা দিয়ে চলাচল করি, মালিকও একসময় ওই রাস্তাটা খুলে রাখছিল, কিন্তু মালিক বন্ধ করে দিয়েছে, তখন আমরা খুলে বা ওই রাস্তা দিয়ে প্রবেশ করছি, কিন্তু মালিক বলছে না, আমি তো ওই রাস্তা বন্ধ করে রাখছি। তাহলে এমন কোন পথ ঢুকছেন বা বাইরে হয়েছেন, যা মালিক বন্ধ করে রাখছিল, বন্ধ করে রাখা হয়েছিল, সেই রাস্তা দিয়ে আমি আপনি প্রবেশ করছি। এই 6 ভাবে অপথে গৃহে প্রবেশ হয়। এই 6 পথে অপথে গৃহে প্রবেশ হয়। আমি আরেকবার বলি, একটু বেশি বেশি করে বলি, তাহলে মনে থাকবেন, বুঝছেন? এবার হলো বই ভাষায় কইছি, এবার একটু নিজেদের ভাষায় বলি। বইয়ের ভাষায় বললেও হয়, কারণ এখানে অনেক বড় বড় করে লেখা, আপনি এটা মুখস্থ করতে গেলে আইন পড়বেন না, র্যাঙ্ক হবে না, আপনি চলে যাবেন পড়াতে। আইন পড়ার এখানে যে ছোট করা আছে, এরপরে আপনি আরো ছোট করে মুখস্থ করে নেবেন, 3 লাইন 2 কথায় 5 কথায়। দেখবেন আপনি বুঝির মাধ্যমে যখন মুখস্থ করবেন, তখন আপনার মনেও থাকবে, লিখতেও কম সময় লাগবে। তাহলে অপথে গৃহে প্রবেশ কাকে বলে, কয়ভাবে অপথে গৃহে প্রবেশ করা যায়, কি অপথে গৃহে প্রবেশে কি কি উপাদানগুলো আছে, এখন সেইগুলোর পড়া আমাদের কাছে আবারও আপনাদের বলি। তাহলে 445 হচ্ছে 6 ভাবে অপথে গৃহে প্রবেশ করা যায়। 6 ভাবে অপথে গৃহে প্রবেশ করা যায়। এর যদি এটা আগে পরে লেখেন, এই যে প্রথমটা দ্বিতীয় দিলেন, দ্বিতীয়টা চতুর্থ দিলেন, পঞ্চমটা ষষ্ঠতে দিলেন, এতে কোনো অপরাধ হবে না, এটা তেমন সেন্সিটিভ বিষয় না। কিন্তু 320 যে গুরুতর আঘাত, ওটা কিন্তু সেন্সিটিভ বিষয়। 100 দ্বারা যে আপনি খুন করে ফেলছেন দেহ রক্ষার জন্য, ওখানে যে ধারাবাহিক আছে ওটা ধরে রাখবেন। 103 ধারাবাহিক ধরে রাখবেন, 54 দ্বারা ধারাবাহিক ধরে রাখবেন, এছাড়াও 55 দ্বারা ধারাবাহিক ধরে রাখবেন। কিছু কিছু জায়গা আছে, এই প্রথম দ্বিতীয় তৃতীয় 1 2 3 এর ধারাবাহিক পড়বেন, হরে কিন্তু 19-20 লিখলে ভুল। আর এই যে অপথে গৃহে প্রবেশ, আপনার 6টা কথা আপনি লিখে দিলে সারে, কোনটা আগে গেল আর কোনটা পরে গেল, ওটা মেজরিটি না।
তাহলে আবার বলি, অপথে গৃহে প্রবেশ বলতে বোঝাচ্ছে প্রথমত কোনো ব্যক্তির তৈরি করা পথে প্রবেশ করলে, কোনো ব্যক্তির তৈরি করা মানে যে মালিক ব্যতীত অন্য কোনোভাবে তৈরি করে যদি পথে গৃহে প্রবেশ করে, মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তি তৈরি করে যদি সেই পথ তৈরি করে যদি গৃহে প্রবেশ করে, তাহলে সেটা হচ্ছে অপথে গৃহে প্রবেশ। নাম্বার দুই দেওয়াল বেড়া ওয়াল এই গৃহের যদি টপকায়া যদি ভিতরে প্রবেশ করে, তাহলে তিনি অপথে গৃহে প্রবেশ করছেন। তাহলে কি বলছে, দেওয়াল বেড়া কয়, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বেড়া কয়, টিনের বেড়া বা যাই বেড়া দেন, ওইগুলো যখন টপকি আসে মানে ফাল দিয়ে জাম করে এরকম ওটা টপকানোর কথা বলছে। তৃতীয়ত, যে পদ্ধতিতে পথটি উন্মুক্ত করা গৃহের মালিকের উদ্দেশ্য ছিল না, যে ওই মালিক ওই পথ খুলে রাখবে এরকম তার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমাদের সহকর্মী চুরি করার উদ্দেশ্য বা গৃহে প্রবেশ করার জন্য আমরা আগেই খুলে রাখছি যাতে মালিক না জানে। তাহলে যে পদ্ধতিতে পথটি উন্মুক্ত করা গৃহের মালিকের উদ্দেশ্য ছিল না, সেই পথে আপনি প্রবেশ করছি, তাহলে এটা অনধিকার গৃহে প্রবেশ। চতুর্থ হচ্ছে কোনো তালা খুলে প্রবেশ করলেন, আজকে জানিয়ে রাখেন তালা খুলে প্রবেশ করলেন। এখন আসেন, যদি আমি তালা চিপ দিয়ে লাগালাম না, তালাটা আমি দিয়ে রাখলাম, আপনি ঢুকে গেলেন, তাহলে কি হবে বলেন? তালাটা দেয় না, তালাটাতে এরকম আউ করা, এরকম লাগিয়ে গেলে লাগিয়ে যায়, তাই না? এইরকম দিয়ে থুয়ে গেলাম, আউ করা আছে, তাহলে তো তালা লাগে নাই, লক হয় নাই। এখন আপনি দেখলেন তো খোলাই আছে, আপনি ঢুকে গেলেন, তাহলে কি হবে? বোঝেন নাই? তালা আছে না, তালাতে এরকম জোড়া লাগিয়ে গেলে তালাটা লক হয়, তাই না? আপনি ঘরের বাইরে চলে গেছেন, ঘরের বাইরে চলে যাওয়ার পরে আপনি তালা নাই, আমি গরিব মানুষ, ধরেন আমার কথাই, আমি গরিব মানুষ, ঘর বাড়ি নাই, তালা এটা কোনো মতো দরজা আছে, দরজার ভিতরে কলম ঢুকে দিয়েছি, নিরাপদ মনে করে চলে গেছি। আপনি করছেন কি, এই কলমটা সরাইছেন, খোলাটা সিটকিনিটা উঁচু করছেন, দরজা গিরিয়ের ভিতরে ঢুকে পড়লেন, তাহলে কি হইলো? বোঝেন নেই? বাংলা করছিলাম কি, আপনি যখন শিকল দিয়ে ঘরের দরজা লাগাতেছেন, লাগানোর পরে আমি ওই শিকলটা কোনো কিছু করা নাই, আমি শিকলটা সুন্দর করে খুলে ঢুকে পড়ছি, ওখানে তালা মালা দেওয়া ছিল না, তাহলেও অপথে গৃহে প্রবেশ হবে। তালা খুলে ঢুকলেও অপথে গৃহে প্রবেশ, তালা দেওয়া নাই, আপনি সিটকে নিয়ে পারছেন, তাও যদি আমি ঢুকে পড়ি, এটা অপথে গৃহে প্রবেশ হয়েছে বলে গণ্য হবে। ঠিক আছে? তারপরে পঞ্চম হচ্ছে লেগে কোনো ব্যক্তিকে আঘাত করিবার হুমকি প্রদর্শন করিয়া কোনো ব্যক্তিকে আঘাত করার ভয় দেখাইছেন, গুরুতর হোক আর সাধারণ আঘাত করা হোক, আপনি আঘাতের ভয় দেখাইছেন, তখন ওই লোকটা ওই গৃহের দরজা খুলে দিয়েছে, আপনি নির্বিঘ্নে ঢুকে পড়ছেন, ওটা অপথে গৃহে প্রবেশ। তারপরে ষষ্ঠতে কি বলছে, এমন কোনো পথে ঢোকে বা বাইরে আছেন, এমন কোনো পথ দিয়ে ঢোকেন বা বাইরে আছেন, মালিক ওই পথটা বন্ধ করে রাখছিল, এটাই। এছাড়া কি আছে, আপনি যদি এখন খেয়াল করেন আরো কিভাবে গৃহের মধ্যে প্রবেশ হয়, আমরা উদাহরণের ভিতরে পাবো আরো কিভাবে গৃহে প্রবেশ হয়। উদাহরণ, আপনি একটা গৃহের মধ্যে ছিদ্র দিয়ে যে হাত ঢুকায় দেন, আপনি যে গৃহের মধ্যে বা জানালা দিয়ে বা টিনের ফুটো আছে, বাঁশের বেড়ার ফুটো আছে, গোলপাতার ঘরের ফুটো আছে, থাকে না, ফুটো বা লিক থাকে, ওর মধ্যে আপনি হাত ঢুকায় দিয়েছেন, আপনি অপথে গৃহে প্রবেশ করছেন বলেই গণ্য হবে। তাহলে গৃহের মধ্যে যদি আপনি হাত ঢুকায় দেন, পা ঢুকায় দিয়েছেন, না হাতের কথা আছে, যদি পা ঢুকা দেন তাহলে অপথে গৃহে প্রবেশ করেছেন বলেই গণ্য হবে। এরপরে বাড়ির জানালা যদি প্রবেশ করেন, অপথে গৃহে প্রবেশ করবেন। গৃহের অর্ধলগ্ন দরজা খুললেন, গৃহের অর্ধলব্ধ মানে অর্ধেক দেওয়া আছে, এক পার্ট দেওয়া আছে, আরেক পার্ট দেওয়া নেই, এক পার্ট দরজা দেওয়া আছে, আরেক পার্ট ফাঁকা আওজা করা আছে, পার্ট তো দরজা থাকে ঘরের দরজা অনেক সময় দুটি থাকে, বড় বাসা বাড়িতে দেখবেন মূল গেটের একটা ক্লাবসিক্যাল গেট, ছোট গেট থাকে, যেমন আমরা সকালে আসা যাওয়া করি, ভ্যান রিক্সা বা গাড়ি আনলে বড় গেট খুলি, এখন বড় গেট তো তালা মারা, ছোট গেট তো খোলা, আপনি ছোট গেট দিয়ে প্রবেশ করছেন মানে আপনি অনধিকার গৃহে প্রবেশ করছেন। এরপরে কি, বন্ধ দরজা ছিদ্র দিয়ে একটি তালা ঢুকাইয়া
তাহলে বন্ধ দরজার বন্ধ করা দরজা আছে, তার ভিতরে ছিদ্রের মধ্যে একটা তার ঢুকাইছেন, তার ঢুকায়া যদি আপনি ওই ইসি করেন, ওই মালটা নিয়ে আসেন বা গৃহের ভিতর কোনো কার্যক্রম করেন, তাহলে আপনি অপথে গৃহে প্রবেশ করেছেন বলেই গণ্য। ভালো করে পড়ে, উম নম্বর খুব সুন্দর। ক ঘয়ের বাড়ির বন্ধ দরজা ছিদ্র দিয়া, বন্ধ দরজা ছিদ্র দিয়ে একটি তার ঢুকায়া উহার সাহায্যে অর্গন খুলিয়া দরজাটি উন্মুক্ত করে। মানে কি বলছে, ওই যে ধরেন আপনি ছিটকিনি দিয়েছেন, ভিতরে পাটে ছিটকিনি দেয় না, দেওয়ার পরে এই ক নামক ব্যক্তি কি করছে, খড় বাসায় যা ওই কি যেন কয়, অনেক সময় দেখবেন এরকম থাকে, এরকম ঘুরো দেয়, কাঠেরই এরকম ঘুরো দেয়, ভিতর থেকে তালা পড়ে যায়, তখন এটা খোলা না। কিন্তু আপনি জানেন যে ওই পাশ থেকে এইভাবে মারিতেছে, ওই পাশ থেকে, তা আপনি করছেন কি, বা আমি করছি কি, এই লোহার শক্ত জিনিস নিয়েছে, এরকম পেঁচানোতা, দেখেন এরকম পেঁচানোতা আমি এবার দিয়ে দেই, দিয়ে এরকম করে টান দিলে কিন্তু সরিয়ে আসলো, সরিয়ে আসলে দরজা খুলে যায় না, এরকম করলে দরজা খুলে যায়, আবার ফট করে পড়ে যায়। এইরকম করে যখন আপনি এই গৃহের মধ্যে যে লোহার কোনো কি একটু তার ঢুকায় দিয়ে যখন আপনি খুলে নিয়ে আসবেন, বা লোহার রড ঢুকায় এরকম, এটা ওই এই দরজাটা খুলে নিয়ে আসবেন, আমাদের বাড়িতে ছিল এই দরজা, এরকম করে দেয়, এরকম যেমন সাধারণত যে হয় ওই টোল প্লাজায় যেগুলো যেরকম ফেলা দেয় না, ওই দরজার পাশে এরকম পড়ে যায়, ওইটা আপনি এইভাবে খুলে নিয়ে আসা যায় বাহির থেকে, যা ওটা খুব সেন্সিটিভ জিনিস। এরপর আসছে, আপনার যে গৃহেতে প্রবেশ করছেন ওই গৃহের চাবি আপনার কাছে ছিল, ওই চাবি খুলে আপনি গৃহে যখন প্রবেশ করছেন, তখন আপনি অনধিকার গৃহে প্রবেশ করছেন বলেই গণ্য হবে। ক্লাস মেলা টাইম আছে, যাক এবার আর একটু সংক্ষেপ করে পড়ি, আপনারা কিছু মনে না করলে পারে। 447 অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি, 448 গৃহে অনধিকার প্রবেশের শাস্তি, এটা তো পড়লামই। 441 442 সাথে এখানে 441 442 445 447 448, এরপর আমি মনে করি 454 আর 457 যদি আপনি পড়ে নেন, আমার মনে হয় এখান থেকেই প্রশ্ন আসে। আর এর ভিতরে যে কথা আছে, কথার 19-20, কথার মার পেঁয়াজ, কথার একটু ঘুরে গেলেই ধারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আমি যখন প্রশ্ন লিখবো, প্রশ্ন আসবে, খেয়াল করবেন, এটা রাতে চুরির কথা বলছে না দিনে। যদি রাত দিন উল্লেখ না থাকে, প্রশ্নের মধ্যে যদি রাত দিন উল্লেখ না থাকে, মনে করবেন দিনে। আর যদি রাতের কথা উল্লেখ থাকে, তাহলে মনে করবেন রাত। যখন রাতও নাই দিনও নাই উল্লেখ করছে, তখন আপনি দিন ব্যবহার করবেন, সাথে রাত দিলেও দেবেন, কিন্তু রাতের কথা স্পেশালি আলাদাভাবে উল্লেখ থাকে। তাহলে 454 দ্বারা কি, কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করিবার উদ্দেশ্যে সংগমনে গৃহে অনধিকার প্রবেশ বা শীত কাটিয়া গৃহে প্রবেশ। এই দেখেন এখানে কিন্তু দিনের কথা লেখা নেই হেডলাইনের ভিতরে, ঠিক আছে, ভিতরে লেখা থাকতে পারে, কিন্তু আপনিও এইভাবে পড়বেন। এই কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে আপনি বলবেন দিনের বেলায়, মনে রাখবেন দিনের বেলায় কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ করে বা শীত কাটিয়ে গৃহে প্রবেশ করলে 454 এটা দিনের বেলায়, আর 457 রাতের বেলায়। আর যদি আগে পরে ধরা পড়তে চান, হ্যাঁ আরো 2 দিন ক্লাস নেওয়া যায়। আমি তো আর ওই মানে ক্লাস বেশি নিয়ে ডাক্তারি দিন পার করে বেতন খাওয়ার ইচ্ছা আমার কাছে না। আমার ইচ্ছা আপনি র্যাঙ্ক পাবেন। আর আমার মনে হয় আমি লাস্টের বছর এইভাবে পড়ছিলাম যে দুনিয়া আর অতগুলো মনে রাখলে ওই লাস্টে লেখা যায় না, মনেও থাকে না। আপনি মনে করবেন দিনের বেলায় 454, রাতের বেলায় 457, র্যাঙ্ক যদি আপনার নসিবে থাকে এমনি এমনি চলে আসবে না। আর এই যে পড়াশোনা করতেছেন, এটাও বিফলে যাবে না, ঠিক আছে, এটাও বিফলে যাবে না। এত সহজ না যে আপনার থুয়ে আরেকজন পারবে। আর যদি পারেন এর ব্যাপক পড়বার পড়ে নিয়েন, কিন্তু আপনি যদি লিখতে পারবেন কিনা, ঢালতে পারবেন কিনা, খাতায় নিয়ে যা, এইটা মনে করে পড়বেন, ঠিক আছে। তাহলে 454 হচ্ছে কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে গৃহ অনধিকার প্রবেশ বা শীত কেটে গৃহে প্রবেশ। 457 কি, কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করবার উদ্দেশ্যে রাতে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ বা শীত কেটে। এখানে রাতের কথা উল্লেখ আছে, রাতে সংগোপনে 457 রাতে। এখন আয়টা বলে দণ্ডবিধি আইনি, আপনি যদি 511 পড়েন আর যদি স্যাররা মনে করে আপনার ঠেকা দেবে, এটা কোনো ব্যাপারই না। দণ্ডবিধির ভাষাগত একটু 19-20 হলে এক জায়গার থেকে আরেক জায়গা চলে যায়, ঠিক আছে। আর 511টা 565 আর 166 পিআরবি লেগে 1190, এত পড়ি এত লোড নিয়ে আমার আপনার পক্ষে সম্ভব না। যেটাই সম্ভব, যেটাই সহজ হয়, আমি মনে করি সেটা করাই ভালো।
তাহলে এখন আপনি পড়ছেন কি 457 ধারা কারাদণ্ড দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশ, এটা হলো রাতের বেলায়, এটা মনে রাখবেন রাতের বেলায়। এরপরে আসেন 462, আর এটা দুটি ক্লাসে শেষ হয়ে যাক। 461 কি বলছে? চুরি। 461 আর 462 একটু বোঝার আছে, একটু খেয়াল করেন, এগুলো চুরির ক্ষেত্রে আসি পড়ে। অসৎভাবে সম্পত্তি সম্বলিত আধার ভাঙিয়ে উন্মুক্ত করা, এখানে বলছে আধার ভাঙিয়ে উন্মুক্ত করা। আধার মানে কি? একটা বদ্ধ পাত্র, একটা বদ্ধ পাত্র দেখবেন অনেক সময় সিন্ধুক আছে, বা আপনার একটা ঘরে ব্যাংক রাখছেন, বা এমন একটা জিনিস আপনি তালা করে সিলগালা করে রাখছেন, কিন্তু কোনো এক ব্যক্তি ওইটা ভাঙছে, ভাঙিয়ে চুরি করতে গেছে, না জানি হজরত বা রিজাউল অনেক স্বর্ণরৌপ্য টাকা রাখছে, একজন লোক ওইটা ভাঙছে, ভাঙিয়ে দেখে কিছুই নেই, তাহলে উনি কি করলেন? আধার ভাঙিয়ে উন্মুক্ত করলেন। আধার ভাঙিয়ে উন্মুক্ত করলেন, তিনি 461 দ্বারা অপরাধ করলেন। তার উদ্দেশ্য ছিল চুরি করবে, ওই জায়গার সম্পত্তি চুরি করবে। ওই আমার যে বাক্সটা আটকান ছিল, আমার যে সিন্ধুক ছিল, আমার যে মাটির তৈরি ব্যাংক ছিল, ওটা তো আধার, ওটা কি আছে কেউ দেখতে পারে? ওইটা আধার না? ওই আধার ভেঙে যখন উন্মুক্ত করে, আমি তালা মারি থুইছি, আমার তালা লক করা, বা ওইটা তো কেউ স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নাই, এবং ওই ব্যক্তি ওই তালা ভাঙে নাই, খোলে নাই, উনি কি করছে? ওইটা ভাঙিয়ে ফেলাইছে, ভাঙিয়ে হয়তো স্বর্ণরৌপ্য বালি চুরি করবে, কিন্তু আধার ভেঙে যখন উন্মুক্ত করছে, যখন ওইটা খুলে ফেলাইছে, তখন তো উনি কি 461 দ্বারা উনি অপরাধ করে ফেলছেন। 462 কি বলছে? হেফাজতের ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক উক্ত অপরাধ সংঘটিত হলে তার শাস্তি। হেফাজতের ভারপ্রাপ্ত, হেফাজত কার কয় আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কার কয়? হেফাজত কার কয় আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কার কয়? জানেন নাই? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আমরা পড়ে আইছিলাম। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আপনি সম্পত্তি দেখে রাখেন, আপনি থাকেন, আমি এইভাবে আসলে ফেরত দিবেন, চুক্তি ছিল, আপনি ওইগুলো সেই চুক্তি লঙ্ঘন। হ্যাঁ, আর হেফাজতটা কি রকম? হেফাজত হলে আপনার সাথে আমি দোকানে চাকরি, আমার দোকান আপনি চাকরি করেন, আপনার দোকানে আমি চাকরি করি, এখানে বেচা কেনা করি, ঠিক আছে? আমি দোকান দিয়ে চলে গেছি, আপনি মাল টাল সরা ফেলা দিয়েছেন, আপনি দোকান দিয়ে চলে গেছেন, আমি মাল সরাতে বলছি, এটা হলো হেফাজত। এটা হলো হেফাজত। একসাথে চাকরি বাকরি করেন, হেফাজতের ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক উক্ত অপরাধ সংঘটিত হলে তার শাস্তি, ঠিক আছে? এটার ব্যাখ্যা কালকে ভালো করে, এই পর্যন্ত আমি আইছিলাম না, মানে দেখি নাই।